বন্ধুরা, এখন আমাদের আলোচনার বিষয়বস্তু তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তাপগতিবিদ্যার প্রথম সূত্রটি সর্বপ্রথম যিনি প্রদান করছেন তিনি হচ্ছেন বিজ্ঞানী জুল। যদি আমি সেটা বিজ্ঞানী জুলের ভাষায় বলি তাহলে যান্ত্রিক শক্তি তথা কাজকে তাপে বা তাপকে কাজে তথা যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা হলে কাজ ও তাপ পরস্পর সমানুপাতিক হয়। একটু ক্লিয়ার করে বোঝার চেষ্টা করি কথাটা। দেখো, এখানে বলা হচ্ছে যান্ত্রিক শক্তি তথা কাজকে, যান্ত্রিক শক্তি মানে কাজ, সেটা আমরা জানি। যান্ত্রিক শক্তি তথা কাজকে তাপে তাপে রূপান্তর করলে অথবা তাপকে কাজে তথা যান্ত্রিক শক্তিতে রূপান্তর করলে কাজ এবং তাপ পরস্পর সমানুপাতিক হবে। অর্থাৎ ডাব্লিউ সমানুপাতিক আমার হিট, কাজ এবং তাপ পরস্পর সমানুপাতিক হবে। আমি যদি কাজকে তাপে রূপান্তর করি অথবা তাপকে কাজে রূপান্তর করি, এখানে আমার তাপ এবং কাজ পরস্পর সমানুপাতিক হবে। কথাটার অর্থ, আমি যদি হিট বেশি দিই, তাপ যদি আমি বেশি দিই, তাহলে আমি কাজও পাবো কি বেশি। আর যদি তাপ কম দিই তাহলে আমি কাজও পাবো কম। অথবা যদি আমি অন্যভাবে বলতে চাই, আমি যদি কাজের পরিমাণটা বেশি দিই তাহলে আমি তাপ পাবো বেশি, আর কাজের পরিমাণটা কম দিলে আমার তাপও পাবো আমি কি কম। এই জন্যই বলা হচ্ছে কাজ তাপের সমানুপাতিক। তো আমি যদি এখন এই সমানুপাতিক চিহ্নটাকে উঠাতে চাই তাহলে আমাকে অবশ্যই এখানে একটা ধ্রুবক পার্ট নিয়ে আসতে হবে। তো আমি লিখতে পারি ডাব্লিউ ইকুয়াল জে এইচ, আর এখানে এই যে জে, এটা হচ্ছে একটা ধ্রুবক। এই ধ্রুবককে বলা হয় যান্ত্রিক তুল্যাঙ্ক। যান্ত্রিক তুল্যাঙ্ক। তো এখন যদি প্রশ্ন করা হয় যান্ত্রিক তুল্যাঙ্ক জিনিসটা কি, দেখো আমি যদি এখানে এইচ এর মান 1 ক্যালোরি ধরি তাহলে আমি কি পাচ্ছি, ডাব্লিউ সমান জে। তার মানে কথাটার অর্থ কি, কথাটার অর্থ হচ্ছে আমি যদি 1 ক্যালোরি তাপ পেতে চাই, আমি যদি 1 ক্যালোরি তাপ পেতে চাই তাহলে আমাকে যে পরিমাণ কাজ করতে হবে অথবা যে পরিমাণ কাজ করলে আমি 1 ক্যালোরি তাপ পাবো, সেটাকে ওই যন্ত্রের যান্ত্রিক তুল্যাঙ্ক বলে। আবার বলতেছি, আমি যদি এখানে এইচ এর মান 1 ক্যালোরি ধরি তাহলে দেখা যাচ্ছে ডাব্লিউ ইকুয়াল জে। তো কথাটার অর্থ কি দাঁড়ায়, আমি যদি 1 ক্যালোরি তাপ পেতে চাই, সে 1 ক্যালোরি তাপ পাওয়ার জন্য আমাকে যে পরিমাণ কাজ করতে হবে অথবা যে পরিমাণ কাজ করলে আমি 1 ক্যালোরি তাপ পাবো, তাকেই ওই যন্ত্রের যান্ত্রিক তুল্যাঙ্ক জে বলে। আশা করি আমরা যান্ত্রিক তুল্যাঙ্ক জে জিনিসটা কি বুঝতে পারছি। তো বিজ্ঞানী জুল তাপগতিবিদ্যার প্রথম সূত্রে যে বিবৃতিটা প্রদান করছে তার পার্সপেক্টে তার গাণিতিক রূপ হচ্ছে ডাব্লিউ ইকুয়াল জে এইচ। এখানে জে এর পরিচয় কি, যান্ত্রিক তুল্যাঙ্ক, ডাব্লিউ হচ্ছে আমার কাজ, আর এইচ হচ্ছে প্রদত্ত তাপ। এখন এই সূত্রটাকে পরবর্তীতে বিজ্ঞানী ক্লসিয়াস একটা সাধারণ ভাষায় বলার চেষ্টা করছে। আর সেটা হলো এমন যে যখন কোনো সিস্টেমে তাপ শক্তি সরবরাহ করা হয়, আমি যখন কোনো সিস্টেমকে তাপ শক্তি সরবরাহ করব, ধরে নিলাম আমি এখানে কিউ পরিমাণ তাপ দিচ্ছি, কোনো সিস্টেমে কিউ পরিমাণ তাপ আমি সরবরাহ করতেছি, করা হয়, তখন সেই তাপ শক্তির কিছু অংশ, সেই তাপ শক্তির কিছু অংশ সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে সহায়তা করে। সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি কি দিয়ে প্রকাশ করা হয়, ইউ দিয়ে। সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে কি করতেছে, সহায়তা করতেছে। আর বাকি অংশ সিস্টেম এবং বাকি অংশ দ্বারা সিস্টেম তার পরিবেশের উপর বাহ্যিক কাজ সম্পাদন করে। আর একটু ক্লিয়ার করে বলি, যেমন মনে করো এই যে এটা একটা আমার সিস্টেম, এই সিস্টেমে আমি কিউ পরিমাণ তাপ দিলাম। তো এখন এই সিস্টেম কিউ পরিমাণ তাপ নিয়ে আমার কাজ করবে, এটা বিজ্ঞানী জুলের বিবৃতি থেকে আমরা বুঝতে পারছি। কিন্তু কাজ তো করবে এখানে সিস্টেম, আমার সিস্টেম তার পরিবেশ, তার পরিপার্শ্বের উপর কাজ করবে।
কাজ করতে গিয়ে সে যেই পরিমাণ কিউ পরিমাণ তাদের তাপ দেওয়া হয়েছে বরাবর সে পরিমাণ কাজ সে করবে না। এখান থেকে কিউ পরিমাণ তাপের কিছু অংশ এই সিস্টেমটার নিজের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে কি করে ফেলবে, ব্যয় করে ফেলবে। আর অবশিষ্ট অংশ দিয়ে সে কি করবে, ডাব্লিউ পরিমাণ কাজ করবে। তো এটা যে কোনো সিস্টেমই এই ফর্মুলাটা মেনে চলে। যেমন আমরা যদি কোনো কেতলিতে তাপ দিই এবং এই কেতলিতে পানি রাখি, পানি গরম করার জন্য নিচে তাপ দিই, তখন আমার কেতলি কিন্তু আগে তাপ নিয়ে উত্তপ্ত হয়ে যায়, তারপর সে আমার পানিতে কি তাপ সরবরাহ করে। অর্থাৎ আগে নিজের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করে সিস্টেম, তারপর সে কি করে, কাজ করে। তো এখন আমরা জানি অভ্যন্তরীণ শক্তির কি পরিমাণ আছে সেটা কিন্তু আমরা বলতে পারি না। এজন্য আমরা অভ্যন্তরীণ শক্তি ইউ না লিখে আমরা লিখি ডি ইউ, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। আর কি পরিমাণ তাপ দিচ্ছি, অতীতে ওই বস্তুর ভিতর কি পরিমাণ তাপ ছিল, বর্তমানে এই বস্তুর ভিতর কি পরিমাণ তাপ আছে। যেহেতু আমরা এই দুটো বিষয় জানি না, তাই আমরাও এখানে তাপ দিছি সেটা বলি না, বরঞ্চ বলি তাপের পরিবর্তন করছি। তো সেজন্য আমরা এখানে কিউ লিখি না, আমরা লিখি ডি কিউ। তো এখন যদি আমি ক্লোসিয়াসের বিবৃতির গাণিতিক রূপটা দিতে চাই, যেমনটা এখানে বিজ্ঞানী জুলের বিবৃতির গাণিতিক রূপ আমরা দেখলাম এটা, একইভাবে এখানে যদি ক্লোসিয়াসের গাণিতিক রূপটা আমরা দেখতে চাই তাহলে সেটা কেমন হবে। তো আমি একটা সিস্টেমে তাপ দিছি কি পরিমাণ, ডি কিউ পরিমাণ। সিস্টেম সেই তাপের কিছু অংশ তার অভ্যন্তরীণ শক্তি কি করছে, বাড়িয়ে ফেলছে, বাকি কিছু অংশ দিয়ে সে কি করছে, কাজ করছে। এখন এই দুইটার যোগফল হবে আমার কি, গ্রহিত তাপের সমান। তো এটাই হচ্ছে আমার তাপ গতিবিদ্যার প্রথম সূত্রের মূল গাণিতিক রূপ। তো আমি যদি এটা অত্যন্ত ক্ষুদ্র পরিবর্তনের জন্য চিন্তা ভাবনা করি, তাহলে এখানে ডি কিউ ইকুয়াল ডি ইউ প্লাস ডি ডাব্লিউ, এই ফর্মুলাটা আমরা পাব। তো এখন আমরা সামনে আমাদের এই ডাব্লিউ নিয়ে বিস্তারিত আলোচনা করব। ডাব্লিউটা কি পরিমাণ কাজ হচ্ছে সেটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আমরা দেখলাম তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ক্লোসিয়াসের সাধারণ বিবৃতিটা কি এবং সেই সাধারণ বিবৃতির গাণিতিক রূপটা কি সেটা আমরা দেখলাম। আমি এখানে সেই বিষয়গুলো লিখে রাখছি। এটা হচ্ছে বৃহত্তর পরিবর্তনের জন্য আর এটা ক্ষুদ্র পরিবর্তনের জন্য। তো এখন আমাদের মূল ফোকাস কোথায়, এই যে ডাব্লিউকে নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো। তো দেখো, আমি চিন্তা করতেছি এটা একটা সিলিন্ডার, এই সিলিন্ডারের উপর একটা এক ক্ষেত্রফল বিশিষ্ট পিস্টন বসানো আছে, ঘর্ষণবিহীন পিস্টন। এক ক্ষেত্রফল বিশিষ্ট ঘর্ষণবিহীন একটা পিস্টন বসানো আছে। এখন আমি যদি এই সিস্টেমটাতে, তো ধরে নিচ্ছি এর ভিতর কিছু আমার গ্যাস আছে যার আয়তন V1 আয়তন বিশিষ্ট কিছু গ্যাস এখানে আছে, ঠিক আছে। আর এই পিস্টনের উপর পি প্রেসার প্রয়োগ করা হচ্ছে, পি চাপ প্রয়োগ করা হচ্ছে। তো এখন লক্ষ্য করি, আমি এখানে এই সিস্টেমের মধ্যে কিউ পরিমাণ তাপ প্রদান করার কারণে এই সিস্টেমের একটু প্রসারণ ঘটে গেল। ধরে নিচ্ছি এই সিস্টেমটা প্রসারিত হয়ে এইখানে চলে আসছে, এক্স পরিমাণ প্রসারণ ঘটে গেছে না এই সিস্টেমের। এখন এক্স পরিমাণ প্রসারণ হয়ে এখন এই সিস্টেমের নতুন আয়তন হচ্ছে V2। আমার কন্ডিশনটা কি, এই সিস্টেমের আয়তন আগে ছিল V1, এই সিস্টেমের উপরে একটা এক ক্ষেত্রফল বিশিষ্ট ঘর্ষণবিহীন পিস্টন লাগানো আছে। আমি যখন এই সিস্টেমের মধ্যে হিট দিছি, হিট দেওয়ার কারণে এই সিস্টেমের অভ্যন্তরে থাকা গ্যাসীয় অনুষমের গতিশক্তি বেড়ে গেল। আর গতিশক্তি বেড়ে যাওয়ার কারণে
আমার এই পিস্টনটা উপরের দিকে একটু উঠে গেল, এক্স পরিমাণ সরণ ঘটলো। এক্স পরিমাণ যে সরণ ঘটে গেল, এই এক্স পরিমাণ সরণ ঘটার কারণে এটার নতুন আয়তন হয়ে গেল B2। আমরা এই পর্যন্ত আশা করি বুঝতে পারছি। তো এখন আমরা জানি P সমান F/A, চাপ ইকুয়াল F/A। প্রতি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে আমরা কি বলি? চাপ বলি। তো এখন গ্যাসীয় কণাসমূহ এই ক্ষেত্রফলটার উপর লম্বভাবে কিছু বল প্রয়োগ করতেছে না, এই বলটাকে আমরা বলতেছি চাপ। তো এখন F সমান কত? PA। তো আমরা জানি W সমান F.S। তো F.S মানে কি? যারা ডট গুণন পড়ে আসতো তারা নিশ্চয়ই জানো Fs cos থিটা। তো এখন বল প্রয়োগ করা হচ্ছে এদিকে, বল প্রয়োগ করা হচ্ছে কি এদিকে। এদিকে যেহেতু আমি বল প্রয়োগ, আমার গ্যাসীয় অণুসমূহ যেহেতু এই বরাবর বল প্রয়োগ করতেছে পিস্টনটার উপর, পিস্টনটাকে ঠেলে উপরের দিকে পাঠাই দিতে যাচ্ছে, এবং পিস্টনও উপরের দিকে সরে গেল এক্স পরিমাণ। যেহেতু সরণ এবং বলের দিক একই দিকে, তার মানে এখানে আমার টিটা কত? 0 ডিগ্রি না? তো টিটা যদি 0 ডিগ্রি হয়, আমার কস থিটার মান হয়ে যাবে কত? 1। তো ফাইনালি আমি ডাব্লিউ সমান কি পাচ্ছি? F.S। এখন এস এর মান কত? এক্স। তো আমি বসাচ্ছি F.X। তো F সমান আমরা কি পাইলাম? F সমান আমরা কি পাইলাম? PA। তাহলে F সমান যদি আমি বসাই, এদিকে বসাই PAX। এখন PAX, এই যে AX এটা কি? এটা আমার এরিয়া, ক্ষেত্রফল, আর এটা আমার উচ্চতা। তো AX ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, তার মানে কি আয়তন না? তো এটা কি? এটা আমার আদি আয়তন, এটা আমার চূড়ান্ত আয়তন। চূড়ান্ত আয়তন থেকে আদি আয়তন বাদ দিলে আমার পরিবর্তনশীল আয়তন ডেল ভি আমি পাচ্ছি না? কি পরিমাণ আয়তনের পরিবর্তন হয়েছে সেটা আমি পাচ্ছি। তো এখানে এক্সটা কি? আমার ডেল ভি। তো সুতরাং আমি ডাব্লিউ সমান কি লিখতে পারি? ডাব্লিউ সমান লিখতে পারি পি ডেল ভি, চাপ ইন্টু আয়তনের পরিবর্তন। ডাব্লিউ সমান আমরা লিখতে পারি চাপ ইন্টু আয়তনের কি? পরিবর্তন। তাহলে এখানে যে ডাব্লিউটা আমরা দেখতে পাচ্ছি সেটা কি? ডাব্লিউ সমান চাপ ইন্টু আয়তনের পরিবর্তন। এখন এই চাপটা আসতেছে কোত্থেকে? এই চাপটা আমার আসতেছে আমি যখন গ্যাসীয় অণুকে হিট প্রদান করছি, সেই হিট পাওয়ার কারণে গ্যাসীয় অণুসমূহের গতিশক্তি বেড়ে গেছে। গতিশক্তি বেড়ে যাওয়ার কারণে এই গ্যাসীয় অণুসমূহ আমাদের পিস্টনের উপর একটা ফোর্স প্রয়োগ করবে। তো ফোর্স প্রয়োগ করে এই পিস্টনটাকে উপরের দিকে উঠে দিচ্ছে। এখন প্রতি একক ক্ষেত্রফলে কি পরিমাণ ফোর্স প্রয়োগ করতেছে সেটা যদি আমি ক্যালকুলেট করি, তাহলে সেই প্রতি একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে আমরা কি বলি? চাপ বলি। লম্বভাবে প্রযুক্ত বলকে আমরা চাপ বলি। এখন চাপ সমান আমরা লিখতে পারি F/A। সেখান থেকে ক্যালকুলেট করলে আমরা F সমান কি? PA পাই। এখন কাজকে যদি আমরা একটু ডেরিভেট করি তাহলে আমরা পাবো Fx, আর F এর মান বসালে PAX। আর PAX মানে কি? এই পরিমাণ আয়তনটা বোঝাচ্ছে। AX মানে হচ্ছে এই পরিমাণ আয়তনটা বোঝাচ্ছে। এই পরিমাণ আয়তনটা কি? পরিবর্তিত আয়তন। যে পরিমাণ আয়তনটা আমার বৃদ্ধি পাইছে সেই আয়তনটাই মিন করতেছে কি? ডেল ভি। তো এখন এটা যদি অত্যন্ত ক্ষুদ্র কাজের জন্য হয়, ডিডাব্লিউ এর জন্য হয়, তাহলে পিও হবে আমার ডাব্লিউ হবে কি? পি ডিভি। কাজও আমার অত্যন্ত ক্ষুদ্র হবে। আমি যদি আয়তনের অত্যন্ত ক্ষুদ্র পরিবর্তন করি তাহলে কাজও অত্যন্ত ক্ষুদ্র হবে আমার। এখন আমাদের এই সূত্রে একটা ইম্পর্টেন্ট বিষয়ের প্রতি আমাদের লক্ষ্য করতে হবে, যেটা অনেক সময় এমসিকিউতে চলে আসে, অনেক বিষয়াদি আবার বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধান করতে গিয়েও আমাদের অনেক সমস্যা হয়। তো এখন দেখি একটু, এই যে আমার ডেল কিউ মানে তাপমাত্রার পরিবর্তনটা,
যখন সিস্টেমে ধরে নিলাম হচ্ছে এটা একটা সিস্টেম, এই সিস্টেমে যখন আমার হিট দেওয়া হয় মানে তাপ দেওয়া হয়, তখন তাপ হবে আমার ডেল কিউ হবে আমার পজিটিভ। সিস্টেমকে যখন তাপ দেওয়া হবে তখন ডেল কিউ হবে আমার পজিটিভ। আর সিস্টেম থেকে যখন তাপ নিয়ে নেওয়া হবে, সিস্টেম থেকে যখন তাপ নিয়ে নেওয়া হবে তখন আমার ডেল কিউ হবে নেগেটিভ। এখন ডাব্লিউ এর ব্যাপারে যদি বলি, সিস্টেম যদি কাজ করে, সিস্টেম যদি কাজ করে তাহলে আমার ডাব্লিউ হবে পজিটিভ। আর সিস্টেম যদি কাজ না করে, সিস্টেমের উপর যদি কাজ করা হয় তখন আমার ডাব্লিউ হবে নেগেটিভ। কেন কেন এরকম হচ্ছে তাহলে একটু দেখি। এই যে ধরে নিচ্ছি আমার এইটা একটা সিস্টেম, এই সিস্টেমের উপর একটা ঘর্ষণবিহীন পিস্টন আছে। এখন এই সিস্টেমের গ্যাসের আয়তন V1। তো আমি যখন এই সিস্টেমে হিট সাপ্লাই করব তাহলে এই সিস্টেমের আয়তন প্রসারণ হওয়া শুরু করবে। আয়তন প্রসারিত হয়ে এই যে এখানে পিস্টনের উপর যদি আমি একটা বস্তু রাখি, সেই বস্তুটাকে উপরে উঠাই দিবে না। আয়তন যখন প্রসারিত হবে তখন পিস্টনের উপর চাপ পড়বে, চাপ বাড়বে, ফলে পিস্টনটা উপরে উঠবে। পিস্টনটা উপরে ওঠার সাথে সাথে আমার এই mkg বলের বস্তুটা উপরের দিকে উঠে যাচ্ছে, অর্থাৎ আমার সিস্টেম কাজ করতেছে। mkg বলের একটা বস্তুকে উপরে উঠানো মানে কি কাজ করে না? তাহলে আমার সিস্টেম এখানে কাজ করতেছে। এখন এখানে কি পরিমাণ কাজ করলো সে, কি পরিমাণ কাজ করলো? তো আমার আয়তন যখন প্রসারণ হয়, ধরে নিচ্ছি এখন এই mkg বলের বস্তুটা এইখানে উঠে আসছে, mkg বলের বস্তুটা এখানে উঠে আসছে, আর এই যে আমার পিস্টনটা এই পরিমাণ উপরে উঠে গেছে। এদিকে যেহেতু mkg বলের বস্তুর সরণ এই পরিমাণ ঘটছে, আমি ধরে নিচ্ছি এটা x, তাহলে এদিকেও x পরিমাণ সরণ ঘটছে, কারণ আমার পিস্টনটা x পরিমাণ উপরে উঠছে বলেই তো mkg বলের বস্তুটা x পরিমাণ উপরে উঠছে। তো এখন mkg বলের বস্তুটা x পরিমাণ উপরে উঠতে আমার পিস্টন x পরিমাণ উপরে উঠছে। এখন পিস্টন x পরিমাণ উপরে উঠতে আমার কি পরিমাণ কাজ করা লাগছে, সিস্টেম কি পরিমাণ কাজ করছে, এটা যদি আমি হিসাব করি, ডাব্লিউ ইকুয়াল আমরা কি জানি, পি ডেল ভি। এখন ডেল বি মানে কি, ডেল বি মানে কি আয়তনের পরিবর্তন। তো আমরা যে কোনো পরিবর্তন মানে ফাইনাল মাইনাস কি ইনিশিয়াল। তো ইনিশিয়াল আয়তন কত ছিল V1, ফাইনাল আয়তন কত V2। এখন এখানে যেহেতু V2 গ্রেটার দেন V1, তাই এই সংখ্যাটা অবশ্যই একটা পজিটিভ, এটা অবশ্যই একটা পজিটিভ ভ্যালু আসবে। তো এটা যদি পজিটিভ হয় আমার পুরা এই টার্মটাই পজিটিভ হবে, আর এটা পজিটিভ হলে আমার ডাব্লিউ কি পজিটিভ। খুবই সোজা কথা। সিস্টেম যখন কাজ করবে, আমার সিস্টেম যখন কাজ করবে তখন আমরা কাজ পাবো কি পজিটিভ। কেমনে পাচ্ছি এই যে এখানে বর্ণনা করা হলো, যদি না বুঝো একটু ব্যাক দিয়ে আবার দেখো। তো এরপর যদি সিস্টেমের উপর কাজ করা হয় তখন কাজ হয়ে যাবে নেগেটিভ। সিস্টেমের উপর কাজ করা হলে তখন সিস্টেম কর্তৃক কাজ কি হয়ে যাবে নেগেটিভ। এখানে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এখানে একটা বিষয় বুঝতে হবে, সেটা হচ্ছে আমার এই ডাব্লিউ কি, এই ডাব্লিউ হচ্ছে সিস্টেম কর্তৃককৃত কাজ। আমার ডাব্লিউটা কি সিস্টেম কর্তৃককৃত কাজ। এখানে আমি সিস্টেমকে তাপ দিছি, সিস্টেম আমার mkg বলের বস্তুকে উপরে উঠাই দিছে। এখন mkg বলের বস্তুকে x পরিমাণ উপরে উঠে সিস্টেমের প্রসারণ ঘটছে না, তাহলে সিস্টেম কর্তৃককৃত কাজ কত হবে পি ডেল বি। এখন আমি যদি সিস্টেমের উপর বল প্রয়োগ করে সিস্টেমকে সংকুচিত করে দিই, সিস্টেমের উপর বল প্রয়োগ করে যদি সিস্টেমকে কি করে দিই সংকুচিত করে দিই, আয়তন কমে গেল। এখন সিস্টেম কর্তৃককৃত কাজ কত
নেগেটিভ হয়ে যাবে না? আমার ডেল ডেল বিটা নেগেটিভ হয়ে যাবে না তখন? কারণ ডেল বি সমান কি ফাইনাল মাইনাস ইনিশিয়াল। এখন বি টুটা বি ওয়ানের চেয়ে ছোট হয়ে গেল, ফলে আমার ডেল বি কি হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে। এখন এই নেগেটিভ হওয়ার কারণে আমার ডাব্লিউ হয়ে যাচ্ছে নেগেটিভ। এজন্য যখন সিস্টেমের উপর কাজ করা হয় তখন সিস্টেম কর্তৃকৃত কাজ নেগেটিভ। যে কাজ করতেছে সেটা না, কিন্তু আমি সিস্টেমের উপর কাজ করতেছি, আমার দ্বারা কৃত কাজ পজিটিভ। সিস্টেম কর্তৃকৃত কাজ যদি বলা হয় তখন সেটা হবে নেগেটিভ, কারণ সিস্টেমের উপরে আমি কাজ করতেছি, আমি সিস্টেমের উপর কাজ করতেছি, আমার কর্তৃকৃত কাজ পজিটিভ। কিন্তু সিস্টেম কর্তৃকৃত কাজ যদি আমি জিজ্ঞেস করি, তাহলে সিস্টেমের উপর যেহেতু কাজ করা হচ্ছে সেজন্য সিস্টেম কর্তৃকৃত কাজ হবে নেগেটিভ। আশা করি আমাদের সন্দেহের বিষয়টা ক্লিয়ার হয়েছে। তো আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম সিস্টেমের উপর যখন কাজ করা হবে তখন সিস্টেমের কাজ হবে সিস্টেম কর্তৃকৃত কাজ, অর্থাৎ সিস্টেমের কাজ হবে নেগেটিভ। আর সিস্টেম যখন কাজ করবে তখন সিস্টেমের কাজ হবে কি? পজিটিভ। সিস্টেম কাজ করবে কিভাবে? প্রসারিত হয়ে। আর যখন সিস্টেমের উপর কাজ করা হবে তখন সিস্টেম সংকুচিত হয়ে যাবে। আচ্ছা, তাহলে সিস্টেমে তাপ সরবরাহ করা হলে সেই তাপের মানটা হবে পজিটিভ, সিস্টেম থেকে তাপ নেওয়া হলে সেই তাপের মানটা হবে নেগেটিভ। এখন ডেল ইউ কি হবে? এখানে ডেল ইউ কি? অভ্যন্তরীণ শক্তি। ডেল ইউ কি? অভ্যন্তরীণ শক্তি। তো ডেল ইউ যদি সিস্টেম যদি পরিবেশের উপর কাজ করে, সিস্টেম যদি পরিবেশের উপর কাজ করে, অর্থাৎ সিস্টেমের ভিতরে থাকা অভ্যন্তরীণ শক্তি দিয়ে সে পরিবেশের উপর কাজ করতেছে, তখন সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি কমে যাবে নাকি বৃদ্ধি পাবে? সিস্টেমের ভিতরে কিছু শক্তি ছিল, সেই শক্তির একটা অংশ দিয়ে সে পরিবেশের উপর কাজ করতেছে, তো এই ক্ষেত্রে সিস্টেমের শক্তি কমে যাবে নাকি বাড়বে? অবশ্যই কমে যাবে। অর্থাৎ সিস্টেম যখন পরিবেশের উপর কাজ করবে তখন আমার ডেল ইউ হবে নেগেটিভ। আমার ডেল ইউ হবে কি? নেগেটিভ। এটা তোমরা নোট করে রাখো বিষয়গুলা। সিস্টেম যখন পরিবেশের উপর কাজ করবে তখন আমার ডেল ইউ হবে নেগেটিভ। আর সিস্টেমের উপর যখন কাজ করা হবে তখন সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বেড়ে যাবে না? সিস্টেমের উপর কাজ করা হয় মানে কি? সিস্টেমকে তাপ দেওয়া। তো সিস্টেমকে যখন তাপ দিবা তখন সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বেড়ে যাবে না? তখন ডেল ইউ হবে আমার পজিটিভ। তাহলে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে কখন? যখন সিস্টেমের উপর কাজ করা হবে। আর সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাবে কখন? যখন সিস্টেম কর্তৃক কাজ করা হবে। তোমরা যখন অভ্যন্তরীণ শক্তি নেগেটিভ পাবা তখন তোমাদেরকে বুঝে নিতে হবে এখানে সিস্টেম কাজ করতেছে। আর যখন অভ্যন্তরীণ শক্তি পজিটিভ পাবা তখন তোমাদের বুঝতে হবে এখানে সিস্টেম দ্বারা কাজ করা হচ্ছে। তাহলে আমরা কখন ডেল কিউ পজিটিভ হবে, কখন ডেল ইউ পজিটিভ হবে, কখন ডাব্লিউ পজিটিভ হবে এবং এগুলো কখন নেগেটিভ হবে সেই বিষয়টা বুঝতে পারলাম। তো এরপর আমরা বিভিন্ন প্রক্রিয়া, যেমন আমরা দেখছিলাম সমচাপীয় প্রক্রিয়া, সমায়তন প্রক্রিয়া, সমউষ্ণ রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এই যে চারটা প্রক্রিয়ায় আমার ডাব্লিউটা কেমন এবং আমার তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা কীরকম, সমচাপ প্রক্রিয়ায় আমার তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা কীরকম হয় এবং ডাব্লিউ এর মানটা কেমন হয়, সমায়তন প্রক্রিয়ায় একইভাবে সমউষ্ণ এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আমার তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা কেমন হয় এবং ডাব্লিউ এর মানটা কেমন হয় সেটা আমরা আলোচনা করব। কিন্তু তার আগে আমাদের দুইটা বিষয় সম্পর্কে পূর্ণাঙ্গ আইডিয়া থাকতে হবে। একটা হচ্ছে, সরি দুইটা না, তিনটা বিষয় সম্পর্কে। একটা হচ্ছে সিপি বাই সিভি ইকুয়াল গামা, আর একটা সিপি মাইনাস সিবি ইকুয়াল আর। এই দুটো সম্পর্ক সম্পর্কে আমাদের জানতে হবে এবং আরও একটা সম্পর্ক জানতে হবে, সেটা হচ্ছে পিবি গামা ইকুয়াল কনস্ট্যান্ট। এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য একটা সম্পর্ক, পিবি গামা ইকুয়াল কনস্ট্যান্ট। এই সম্পর্কটা আমরা প্রমাণ করব, কিন্তু তার আগে আমাদের এই দুটো বিষয় সম্পর্কে জানতে হবে।
এই দুইটা রিলেশন সম্পর্কে জানতে হবে। আমরা এই দুইটা রিলেশন ম্যাথমেটিক্যালি প্রমাণ করব এবং সিবি কি সেটার ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। তারপর আমরা এই সম্পর্কটা এস্টাবলিশ করব। এরপর আমরা ডাব্লিউ এবং তাপগতিবিদ্যার প্রথম সূত্রের গাণিতিক রূপটা এক এক প্রক্রিয়ায় এক এক রকম হয় সে বিষয়ে আলোচনা করব।